মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিরা, এই অনুষ্ঠানের আয়োজক যারা তারা এবং আজকে যারা শ্রোতা হিসেবে এখানে আছেন, বহরমপুরের শ্রদ্ধেয় মানুষজন, তাদের সবাইকে যথাযোগ্য মর্যাদা সম্মান জানিয়ে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। প্রথমে বলে রাখি যে এই সভাগৃহে সভাকক্ষে অনেক এমন মানুষ আছেন যারা দীর্ঘদিন অত্যন্ত দক্ষতার সঙ্গে নজরুল গবেষণা এবং চর্চা তা করেছেন। তাদের প্রজ্ঞা, মেধা, বুদ্ধি, নিষ্ঠা, পরিশ্রম এই সমস্ত কিছুর সামনে আমি আপনাদের কাছে খুবই অকিঞ্চিতকর কয়েকটি কথা হাজির করতে একটু কুণ্ঠাই বোধ করছি। আমি খুব নতুন কোনো কথা যে বলতে পারবো আপনাদের সামনে তেমন কোনো ভরসা নেই। তবে একটা আশার কথা এই যে অনুষ্ঠান যেহেতু একটুখানি দেরি হয়েছে, তার ফলে আমাদের সবারই সময় থেকে খানিকটা করে বাদ যাবে, ফলে আমাকে খুব বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করতে হবে না। আমি 25 মিনিট 30 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব। আমাদের আজকের আলোচনার যে শিরোনাম রাখা হয়েছে সেটা হচ্ছে নজরুলের চেতনা, নজরুল চেতনা। এখন নজরুল চেতনা এই কথাটি তো এক কথায় এক বাক্যে দু বাক্যে 2-5 মিনিটে বলে ফুরিয়ে ফেলা যাবে না, এবং নজরুল এক এমনই আশ্চর্য ঘটনা, এমনই একটা ইভেন্ট, এবং তার গোটা জীবনের, বিশেষ করে কলকাতায় ফেরত আসার পরে, তারপর থেকে তার কলকাতায় কথা বলার সময় পর্যন্ত 42 সাল পর্যন্ত যদি ধরি, খুব মোটা দাগে 1920 সাল থেকে 42 সাল পর্যন্ত এই সময় পর্বে নজরুলের অনেক ওঠা পড়া হয়েছে। এই 22-23 বছরের জীবনে নজরুল সবসময় একরকমভাবে চলেননি। তার জীবনের এইরকম বিভিন্ন পর্ব, অধ্যাপক আবুল হাসনাত খুবই বিশিষ্ট নজরুল গবেষক, তিনি এই বড় পর্বের মাঝখানে, বড় জীবনের মাঝখানে দুটো বড় ভাগ করবার একটা প্রস্তাব করেছেন। প্রথম যুগের যে পর্ব তাকে অগ্নিযুগ, অগ্নিময় যুগ, আর অপেক্ষাকৃত পরের দিকে যখন তার গান মুখ্য হয়ে উঠেছে, তার কবিতার ধারাও খানিক আস্তে আস্তে বদলাচ্ছে, সেই পর্বকে অশ্রুময় পর্ব, এইরকম দুটো বড় ভাগে ভাগ করার কথা বলছেন। কিন্তু তিনিও বলছেন, এবং আমরাও সবাই মানব, যে এই অগ্নিময় এবং অশ্রুময় এই দুই রকম যুগের মধ্যে মাঝে মাঝেই মুখ দেখাদেখি হয়েছে। অগ্নিময় যুগের মধ্যে অশ্রুর খবর ছিল, অশ্রুময় যে যুগ তার মধ্যে মাঝে মাঝেই অগ্নি ঝলসে উঠেছে। ফলে এইরকমভাবে এত বড় মাপের একজন ভাবুক কর্মী, কবি, চিন্তাবিদ, তার মতো এত কর্মকাণ্ড, তাঁর এই কর্মকাণ্ডকে দুটো বড় কোটরে ভাগ করে ফেলা যাবে না। ফলে নজরুল চেতনা এরকম একটেরে কোনো চেতনা নয়। নজরুলের চেতনা নানান পর্ব আছে, নানান ধাঁচা আছে, ধরন আছে। মজা হচ্ছে যে আমরা আমাদের পছন্দ অনুযায়ী, সুবিধে অনুযায়ী, আমাদের চাহিদা অনুযায়ী নজরুলের পছন্দসই অংশটুকুকে ব্যবহার করতে চেষ্টা করি। আমরা কখনো কখনো মনে করি যে এইটা আমার বেশি প্রিয়, এইটা আসল নজরুল। যেখানে তিনি মার্চিং সং লিখছেন, যেখানে তিনি বিদ্রোহের কথা লিখছেন, বিদ্রোহী লিখছেন। আবার আরেকজন মানুষ মনে করতে পারে যে না, এটা আসল নজরুল নন। অনেক পরের দিকে নজরুল যেখানে গজল লিখেছেন, প্রচুর প্রেমের গান লিখেছেন, আত্মনিবেদনের কথা বলেছেন, সেইটা আসল নজরুল। কেউ মনে করেছেন নজরুল সাম্যবাদের কথা বলেছেন যে পর্ব পর্যন্ত, সেইটাই নজরুলের আদত অংশ। আবার অনেকে মনে করতে চেষ্টা করেন যে না, সেইটা আদত নয়। 30 সালের পর নজরুল একের পর এক ইসলামী সঙ্গীত, শ্যামা সঙ্গীত, এমনকি হজরত মোহাম্মদকে নিয়ে আলাদা আলাদা করে লেখা, কিংবা কাব্য আমপারা, কোরআন শরীফের বাংলা তর্জমা করা, এইসব কাজে যখন আত্মনিয়োগ করছেন, সেইটি আসল নজরুল। ফলে একটা টানাটানি আছে নজরুলকে নিয়ে। আমার চাহিদার নজরুল, আমার পছন্দের নজরুল। এখন আমাদের কাজ কি? ঠিকই এ কথা, এই ভাগাভাগিকে আমরা চাইলেই আজকে এক কথায় আটকে দিতে পারবো না। যে নজরুলকে এত বড় মাপের ভাবুক চিন্তাবিদ,
তাকে যার যে অংশের মানুষের যেরকমভাবে দরকার তিনি তো তেমন করে ব্যবহার করবেনই। এই একই ঘটনা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও ঘটে, যে কোনো বড় কবির ক্ষেত্রেই ঘটতে পারে। ফলে তাতে আক্ষেপ করে কোনো লাভ নেই। আমরা আমাদের মতো করে নজরুলের যে চেতনা, যে চিন্তা 2024 সাল পর্যন্ত আমরা টিকিয়ে রাখতে চাই, আমি অন্ততপক্ষে টিকিয়ে রাখার পক্ষপাতী। যে চেতনা শেষ পর্যন্ত নজরুলকে গোটা বাংলা সাহিত্যের, ভারতের সংস্কৃতির একজন অন্যতম গুরুত্বপূর্ণ চিহ্ন হিসেবে দাঁড় করিয়ে রাখবে, সেই নজরুলকেই আমাকে ছেঁকে নিতে হবে। গোটা নজরুল, সমগ্র নজরুল, তার সমস্ত কথা, সমস্ত অভিমুখ, সমস্ত ভাবনা, সব আমি গ্রহণ করতে পারবো না, সব আমি একত্রে নিয়ে কাজ করতে পারবো না। আমি তা নিয়ে গবেষণা করতে পারি, তাই নিয়ে প্রবন্ধ লিখতে পারি, তাই নিয়ে বইও হতে পারে, একাডেমিক চর্চাও হতে পারে, কিন্তু যে নজরুল ছড়াবেন, যে নজরুল গানে থাকবেন, অনুভূতিতে থাকবেন, সেইটা কোন নজরুল? উনি কি কাব্য আম্পারার নজরুল? উনি কি ইসলামী কিংবা শ্যামাসঙ্গীতের নজরুল মূলত? নাকি উনি মার্চিং সঙ্গের নজরুল? নাকি বিশের বাঁশির নজরুল? এই একটা তর্ক মাঝে মাঝেই আমাদের পীড়িত করতে পারে, ভাবিত করতে পারে, খানিকটা কুণ্ঠিত করে তুলতে পারে। আমি আপনাদের কাছে যেটা বলবার চেষ্টা করব, নজরুলের যে চেতনা, নজরুল যখন 42 সালে ধাপে ধাপে নীরবতার দিকে যাচ্ছেন, আচমকাই গেলেন, তারপরে আর তার নীরবতা ভাঙল না। সেই নজরুল যখন নীরব হলেন, নজরুলের এই চিন্তা, তার পূর্বকালের চিন্তা, 40-42 সাল পর্যন্ত তার ভাবনা চিন্তা কাদের হাতে গেল? কারা সেই নজরুলকে পরে ধারণ করলেন, স্বীকার করে অথবা স্বীকার না করে? আমি প্রস্তাব করতে চাইব যে 40-এর দশকে বাংলা ভাষায় যে একদল কবি এসেছেন, সাহিত্যিক এসেছেন, যারা একের পর এক দ্রোহের কথা, লড়াইয়ের কথা, এক অর্থে বামপন্থার কথা, সাম্যের কথা, প্রতিরোধের কথা বলেছেন, তাদের প্রায় সকলের ধাত্রীর মতন ছিলেন নজরুল। তারা সকলে নজরুলকে খুব গ্রহণ করেছেন, প্রকাশ্যে স্বীকার করেছেন তা নয়, কিন্তু স্বীকার না করলেও তাদের কাজের মধ্যে, তাদের রচনার মধ্যে, তাদের চিন্তাধারার মধ্যে নজরুল উপস্থিত ছিলেন। এবং সেই উপস্থিতিটি তারপরে 4 দশক শুধু নয়, 5, 6, 7 তারপর পর্যন্ত বহুকাল, এমনকি আজও পর্যন্ত নজরুলের টিকে থাকা, সেই চিন্তাটি টিকে থাকা, সেইটা অমলিন হয়ে যায়নি। অনেকে তাকে অস্বীকার করতে চেয়েছেন, অনেকে তার কবিতার ত্রুটি ধরবার চেষ্টা করেছেন, অনেকে তার ছন্দের ক্ষেত্রে, ছন্দ প্রয়োগের ক্ষেত্রে, শব্দ প্রয়োগের ক্ষেত্রে খানিক শৈথিল্য ছিল, এইটাকেই প্রমাণ করবার চেষ্টা করেছেন প্রাণপণে। সেসব ছিল। নজরুল খুব পরিশীলিত কবি হওয়ার জন্য যা যা করণীয় সেই চেষ্টায় সারা জীবন কাটিয়ে দিয়েছেন এমন তো নয়, এ তো সবাই আমরা আজকে জানি। তার সারা জীবনই কার্যত কেটেছে দুর্বিপাকের মধ্যে, ঝঞ্ঝার মধ্যে। খানিক কোনো কোনো সময়ে ঈষৎ সুখের দিন, সুন্দর দিন দেখার পরেই আচমকা এসে পড়েছে আরো দুঃখের দিন, দুঃখতর আরো মুহূর্ত, দুঃখময় আরো মুহূর্ত, সেও তো আমরা জানি। ফলে এই সমস্ত শিথিলতার কিংবা অদূরদর্শিতার কিংবা খানিক অমনোযোগীনতার এই সমস্ত কথা যা থাকে, সেসব কথাকে আমরা অস্বীকার করব না, কিন্তু সে কথাগুলিকে বড় করেও তুলব না। নজরুল একটা চমৎকার খসড়া করেছিলেন, আপনারা অনেকে জানেন, একটা রূপক লেখার খসড়া। সে লেখা শেষ পর্যন্ত হয়নি, সে লেখা প্রকাশিত হয়নি। হয়তো বড় করে কখনো লিখবেন ভেবেছিলেন, বড় কোনো পরিকল্পনা ছিল তার, রামায়ণ কেন্দ্রিক খসড়া আকারেই সেই লেখা থেকে গেছে। আমি আপনাদের সামনে সেই খসড়ার একটা প্রাথমিক পরিকল্পনার চিহ্ন একটুখানি 2-1 লাইন পড়ে দেখাই। কি ভেবেছিলেন নজরুল, কিভাবে তার পরিকল্পনা একটা বড় লেখায় পৌঁছে যেতে পারত, ভারতবর্ষ তার এই লেখা থেকে, বাংলা, আজকের বাংলাও এই লেখা থেকে কি পেতে পারত, তার একটা ইশারা সম্ভবত এখানে পাওয়া যাবে। এই লেখার প্রাথমিক যে ছোট লেখাটার কথা বলছি, এটা লেখা নয়, একটা তালিকা কার্যত। রামায়ণের বিভিন্ন চরিত্র সম্পর্কে নজরুল কি ভাবেন তার একটা তালিকা, সমান চিহ্ন দিয়ে পরপর লেখা। জনক, যে শস্য উৎপাদন করে। আমাদের মনে পড়বে লাঙল পত্রিকার একেবারে গোড়ার দিকের লাঙলের যখন ভূমিকা লিখছেন নজরুল, প্রথম লাঙল বেরোচ্ছে, তখন এই সীতা এবং জনকের কথা তার পত্রিকার ওই প্রথম লেখার মধ্যে এসেছিল। জনককে প্রডিউসার বলেছিলেন নজরুল। এটা যে তার ভাবনার মধ্যে বহুদিন ধরেই ছিল, বহুকাল পর্যন্ত ছিল, তা বুঝতে পারা যাবে খসড়াটার দিকে তাকালে। রূপক লেখা হতো। তারপরে রাম,
সমান চিহ্ন দিয়ে লেখা কৃষকদের প্রতিনিধি, জনগণ অধিনায়ক, এটা লিখছেন নজরুল। সীতা জনক অর্থাৎ শস্য উৎপাদকের কন্যা, শস্য, সীতাকে শস্য মনে করছেন নজরুল। হরধনু ভঙ্গ, এটা সম্পর্কে তার প্রতীক ভাবনা এরকম দাঁড়াচ্ছে, অর্থাৎ হার্ড সয়েল, উর্বর করে শস্য অর্থাৎ সীতাকে পাওয়া। এরকম লম্বা তালিকা, আমি পড়ে আপনাদের সময় নষ্ট করব না। এখান থেকে আমি বলতে চেষ্টা করব এই, তাতে দশরথ সম্পর্কে একটা কথা আছে, 10 দিকে যার রথ যায়। লক্ষণ সম্পর্কে কথা আছে, রাবণ সম্পর্কে কথা আছে। রাবণ হচ্ছে লোভ, দশানন লোভ। এই খসড়াটার নানান ইশারা নজরুলের বিভিন্ন সময়ের ছোট ছোট লেখাপত্রে, গানে, কবিতায় ধরা আছে। আমরা একটু আগে বললাম লাঙলের ভূমিকা। আমি আবার একটা ছোট্ট লেখার কথা আপনাদের পড়ে শোনাই। সর্বহারা বইতে সংকলিত সেই লেখাটি লাঙল পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল, কৃষাণের গান। আপনারা জানেন সর্বহারা নামক যে তাঁর ছোট পুস্তিকা, কবিতার বই, তাতে কৃষাণের গান, ধীবরের গান, এ সমস্ত আলাদা আলাদা করে গান লেখা হয়েছে। এই যে পর্বটা, সে কথা আপনাদের সকলের জানা নিশ্চয়ই। যখন নজরুল, মোজাফফর আহমেদ এবং অন্য আব্দুল হালিম এদের সাহচর্যে, বন্ধুত্বে, এদের সহযোগিতায় একত্রে থেকে একটা মুক্তির, ভারত মুক্তির, মানব মুক্তির স্বপ্ন দেখছেন, সেরকম সময় এই গানগুলো লেখা হচ্ছে, কবিতাগুলো লেখা হচ্ছে। তাতে রামের কথা কি করে এসেছে আপনি দেখুন, কৃষাণের গান এই লেখার মধ্যে। সবটা পড়ব না, একটু বড়, মাঝখান থেকে দুটো স্তবক আপনাদের পড়ে শোনায়। আমার গলা এবং মুখে একটা ইনফেকশন হওয়ার কারণে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, মার্জনা চেয়ে নিচ্ছি। মাঝে মাঝে দু একটা কথা হয়তো বুঝতে অসুবিধা হবে। আমরা ছিলাম পরম সুখী, ছিলাম দেশের প্রাণ। কৃষাণ বলছেন, আমরা মানে কৃষাণ। গলায় গলায় গান ছিল ভাই, গোলায় গোলায় ধান। কোথায় বা সেই গান গেল ভাই, কোথায় সে কৃষাণ? মোদের রক্ত জল হয়ে আজ ভরতেছে বোতল। চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত। বুকের কাছে মরছে খোকা, নাইকো আমার হাত। সতী মেয়ের বসন কেড়ে খেলছে খেলা খল। এবার তৃতীয় এবং চতুর্থ স্তবক এই রামায়ণ প্রসঙ্গ এসে দাঁড়াচ্ছে কৃষাণের গানের মধ্যে। আমরা মাটির খাঁটি ছেলে দুর্বা দলশ্যাম, আমরাই দুর্বা দলশ্যাম। আপনারা দেখলেন এক্ষুনি দুর্বা দলশ্যাম, এই কথাটি রামচন্দ্রের সঙ্গে সমান চিহ্ন দিয়ে লিখেছিলেন নজরুল। এখানে বহু বচনে যাচ্ছে, আমরা মাটির খাঁটি ছেলে দুর্বা দলশ্যাম, মোদের মাঝেই লুকিয়ে আছেন রাবণ ওরি রাম। হালের ফালে শস্য উঠে সীতা তাঁরই নাম, হচ্ছে রাবণ সেই সীতারে সেই মাঠের ফসল। লোভ রাবণের 10 মুণ্ড 10 দিক হতে চায়, দশরথের ঘর আজি তাই 10 দিকেতে ছায়। 10 দিকে আজ ঘনশ্যাম রামকে দেখা যায়, 10 দিকে তার ডঙ্কা বাজে, 10 দিকে মাদল। আমার অত সময় নেই, আমি দেখাতে পারবো না, কিন্তু দেখানো সম্ভব যে রাম কথা, রামায়ণের কথা নজরুলের গানে, কবিতায় কীভাবে, কত রকমভাবে প্রসারিত হয়েছে, ব্যবহৃত হয়েছে। রামকে আমাদেরই প্রতিনিধি, কৃষকের প্রতিনিধি দুর্বা দলশ্যাম এই শব্দের মধ্যে দিয়ে ভাববার স্পর্ধা, সাহস, উদারতা, বড়াপ্পান যাকে বলে, এসব কাজী নজরুল ইসলামের সেই সময় 26 সালে ছিল। এই একই লোক যিনি রামায়ণ সম্পর্কে রূপক কথা লিখবার পরিকল্পনা করেন, লেখা শেষ হয় না, সে একই লোক বঙ্কিমচন্দ্র সম্পর্কে একটি ছোট্ট নিবন্ধে, আমি এই রাম বঙ্কিম এইসব কথাগুলো বলছি কেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। 1941 সালের একটি বেতার পত্রিকায় বঙ্কিম সম্পর্কে ছোট্ট একটি লেখা পড়েন। সেই লেখাতে বঙ্কিমচন্দ্রকে তিনি সম্পর্কে নানা ভালো ভালো কথা বলতে বলতে, তাঁর কোনগুলো প্রিয় উপন্যাস, দেবী চৌধুরানী, কৃষ্ণকান্তের উইল, এসব কথা বলতে বলতে শেষ প্যারাগ্রাফে গিয়ে নজরুল উল্লেখ করছেন এরকম যে হয়তো রাখছেন, হয়তো কথাটা আছে ওখানে, হয়তো বঙ্কিমচন্দ্রই, ওর সামনে কিন্তু রবীন্দ্রনাথ আছেন দাঁড়ানো, তার প্রিয়তম সাহিত্যিক, তা সত্ত্বেও লিখছেন নজরুল, হয়তো বঙ্কিমচন্দ্রই বাংলা ভাষার শ্রেষ্ঠ ঔপন্যাসিক। আমি এই কথাগুলো তুলছি এই কারণে যে বঙ্কিমচন্দ্র কিংবা রামচন্দ্র এদের সম্পর্কে, এদেরকে সামনে রেখে পরবর্তী সময়ে নানা ধরনের জটিলতা তৈরি করবার চেষ্টা হয়েছে। নিশ্চিতভাবে রামকথা প্রয়োগের কারণে
অবস্থান বিশেষতায় তার এক ধরনের হিংসাশ্রয়িতার সুযোগ আছে, কোনো সন্দেহ নেই। হিংসার চিহ্ন আকারে তার প্রসঙ্গ ব্যবহার করা যায়, কোনো সন্দেহ নেই তাতে। বঙ্কিমচন্দ্র সম্পর্কে হিন্দু জাতীয়তাবাদী প্রবণতার অভিযোগ তোলা যায়, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু 1926, 1940 এই কালপর্বে কাজী নজরুল ইসলাম, যিনি কিছুদিন আগে কাব্য আমপারা লিখেছেন, বাংলায় কোরআন অনুবাদ করবার কাজ করেছেন, ইসলামী সঙ্গীত লিখে চলেছেন, তিনি অবলীলায় বঙ্কিমচন্দ্রের ঔপন্যাসিক হিসেবে শ্রেষ্ঠত্ব এইটা স্বীকার করতে রেডিও কথিকায়, বেতার কথিকায় দ্বিধা করেননি। রামচন্দ্রকে কবিতার মধ্যে, কিষানের গানের মধ্যে এনে বসাতে দ্বিধা করেননি। আবার সুযোগ সময় মতো সামগ্রিকভাবে ধর্মচৈতন্য, তার সম্পর্কে তীব্র আক্রমণ করেছেন নজরুল বারবার। কতবার করেছেন? আমি আপনাদের ছোট্ট দুটো নমুনা শুধু পড়ে শোনাবো, যে নমুনাতে বুঝতে পারা যাবে যে নজরুল একদিকে যেমন ওই যে বিদ্রোহীর একটু আগে পড়া হলো, একটু আগে আপনারা শুনলেন, বিদ্রোহীতে খোদার আসন আরশ ছেদিয়া উঠে পড়েছে আমি, কিংবা ওই একই কবিতায় এরকম পঙ্ক্তিত্ব আমাদের মুখে মুখে ঘোরে, সবার মুখস্থ প্রায়, বিদ্রোহী ভৃগু আমি, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। ভৃগু ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দিচ্ছে। এই সমস্ত বিরাট তীব্র বিস্ময়কর কথা যিনি বলেছেন, তিনি সে কথা বলতে বলতে একটা কবিতা লিখছেন। আমি আপনাদের পড়ে শুনে আঁতকে ওঠার মতনই হবে প্রায়, এরকম কথা লিখে ফেলছেন কেউ একজন। এবং তাকে আমি জানি না আজকের সময় হলে, আজকের বাংলাদেশে কিংবা আজকের ভারতেও এরকম কবিতা লিখবার জন্য বিপদে পড়তে হতে পারত। চেনা কবিতা আপনাদের সকলের, খুবই চেনা কবিতা, অভিশাপ, বিষের বাঁশি বইয়ের অন্তর্গত। আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনি শক্তিমান। এই দু লাইন মুখে মুখে ঘোরে, সকলেই জানি, পড়ি। আসলে নজরুল চর্চার আমাদের একটা সীমাবদ্ধতার কারণ হচ্ছে কি জানেন তো? মাফ করবেন আমাকে, সবার জন্য বলছি না, কারোর জন্য বলছি, যে আমাদের জানা 15টা গান আর জানা 16টা কবিতা, সেইগুলি আমরা ক্রমাগত আওড়াতে থাকি। সব সভায়, সব সমাবেশে, সব অনুষ্ঠানে ওই 15টি গান আর 16টি কবিতা। সংখ্যা এক দুটো একটু কম বেশি হতে পারে, আপনাদের নিজ গুণে বাড়িয়ে কমিয়ে নেবেন, কিন্তু মোটের উপরে তাই। তার বাইরে নজরুল চট করে আমাদের চোখে পড়ে না। এই কবিতারই পরের অংশগুলো তত শুনতে পাওয়া যায় না। আদি ও অন্তহীন আজ মনে পড়ে সেই দিন, প্রথম যেদিন আপনার মাঝে আপনি জাগিনু আমি, আর চিৎকার করি কাঁদিয়া উঠিল তোদের জগৎ স্বামী। ভয়ে কালো হয়ে গেল আলো মুখ তার, ফরিয়াদ করি গুমরি উঠিল মহা হাহাকার। ছিন্ন কণ্ঠে আর্ত কণ্ঠে তোমাদের ওই ভীরু বিধাতার আর্তনাদের মহা হাহাকার। বাঁচা, যে কি হাহাকারটা কি এবার, সেই স্রষ্টার হাহাকার, বিধাতার হাহাকার কি? বাঁচাও আমারে বাঁচাও হেমোর মহান বিপুল আমি, হেমোর সৃষ্টি অভিশাপ মোর। আজি হতে প্রভু তুমি হও মম স্বামী। শুনি খল খল অট্ট হাসিনু, আজি সে হাসি বাজে। ওই অগ্নুদ্গার উল্লাসে আর নিদাগ দগ্ধ, বিনা মেঘের ওই শুষ্ক বজ্র মাঝে। স্রষ্টার বুকে আমি সেই দিন প্রথম জাগানু ভীতি, সেই দিন হতে বাজিছে নিখিলে ব্যথা ক্রন্দন গীতি। পরে আর দু লাইন পড়লাম না। আমি স্রষ্টার মুখে ভীতি জাগিয়ে ফেললাম। এ কথা বিষের বাঁশিতে 1924 সালে প্রকাশিত বইতে এই কথা একজন লিখছেন। 26-এ সর্বহারা প্রকাশিত হবে। আমার সময় নেই, আমি খুব সংক্ষেপে দ্রুত কথা গুটিয়ে আনি। এইসব কথা যিনি বলছেন স্রষ্টার বিরুদ্ধে, মন্দির কাবার বিরুদ্ধে, এমনকি কথা বলে ফেলছেন, চিৎকার করে ফেলছেন, কোথা থেকে পেলেন এই জিনিস তিনি? সব কি নিজস্ব? সমস্ত কি মুজাফফর আহমেদ এবং তার অন্যান্য সহযোগীদের কাছ থেকে পাওয়া? সম্ভবত তা নয়। নজরুল উর্দু জানতেন, ফার্সি তো জানতেনই খুবই ভালো, কোনো সন্দেহ নেই। আপনারা জানেন করাচি বাসকালে ফার্সি আলাদা করে শিখেছেন, ছোটবেলাতেও শিখেছেন। ফলে ফার্সি ভাষার সূত্রে ফার্সি কবিদের সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে অনেক কথা হওয়াই উচিত। রুমি, সাদি ইত্যাদিদের কথা হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও 2-4 জন কবির কথা, উর্দু ভাষার কবি, তাদের সঙ্গেও নজরুলের নিশ্চিত যোগাযোগ কবিতার সূত্রে ছিল। আমি আপনাদের 2-3টে কবিতার কথা উর্দু ভাষায় লেখা এবং ফার্সি ভাষায় লেখা পড়ে একটু শোনাই। নজরুলের ভাবনার সঙ্গে এই কবিদেরও ভাবনার একটা পূর্বসূত্রতা আপনারা খুঁজে পেতে পারেন। কবি তিনি যিনি
সব ভাষায়, সব ক্ষেত্রে, সব দেশে এটা একটা সাধারণ সূত্র হতে পারে, যিনি প্রতিবাদ করেন না তিনি কবি হতে পারেন না, মেনে নেওয়া লোক কবি হতে পারে না। 2-4 দিন 2-5 ঘন্টা হয়তো দুটো খানকত পুরস্কার মিলে গেলে কবি আকারে স্বীকৃতি নামধাম জুটে যেতেও পারে, কিন্তু জনতার কাছে, ইতিহাসের কাছে কবি হিসেবে টিকে থাকতে গেলে নিশ্চিত শর্ত হচ্ছে কোনো না কোনোভাবে আর কিছু না পাওয়া যাক অপ্রেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদই কবির ধরন। সেই প্রতিবাদের একটা ধাঁচার নজরুল উর্দু কবিতার জগৎ থেকেও পেয়ে থাকতে পারেন। এ কেবল বাংলা ভাষায়, আমি 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 কথাটা একটু স্পর্ধা হচ্ছে হয়তো বলতে, এ কথা শোনাবে হয়তো, কিন্তু বাংলায় সম্ভবত, বাংলা ভাষায় এই তীব্র ঈশ্বর বা ঈশ্বরত্ব, এমনকি দেবস্থান, তাদের বিরোধিতা করা, তাদেরকে আক্রমণ করা, তাদেরকে খানিকটা তোয়াক্কা না করার ভঙ্গি বাংলা কবিতায় এর আগে খুব বেশি দেখা যায়নি, 2-1টা সামান্য ব্যতিক্রম ছাড়া। কিন্তু উর্দুতে ছিল, ফার্সিতে ছিল, গালিবে ছিল, মীর তাকি মীরে ছিল, বেদিলে ছিল। আমি আপনাদের এই তিনজন যার কথা বললাম তাদের মধ্যে 1-2জনের একটু ছোট ছোট লেখা পড়ে আমার কথা শেষ করব। সময় আমি নিশ্চয়ই প্রায় শেষ করে এনেছি আর একটুখানি। আমি বেদিলের কথা বললাম একটু আগে। বেদিল বিখ্যাত কবি, গালিব যাকে প্রায় গুরুদেব মানতেন, এরকম এত বিখ্যাত, এত উন্নত মানের। তার একটা ছোট্ট লেখা আমি আপনাদের পড়ে শোনাই, তারপরে গালিবের লেখাও আমি আপনাদের একটু 1 লাইন পড়ে শোনাবো। গালিব যে লেখার দ্বারা খুবই প্রভাবিত ছিলেন বেদিলের কবিতার দ্বারা, সেই বেদিল ফার্সি ভাষায় লেখা কবিতা, তার বাংলা তর্জমা আমি আপনাদের পড়ে শোনাই। ফার্সি উচ্চারণ আমার জিভে সংস্কার নেই তত, ফলে আমি ফার্সি উচ্চারণ হাস্যকর শোনাবে, আমি ফার্সি উচ্চারণ না করে বাংলা আপনাদের শোনাই। বেদিল লিখছেন, মসজিদ এবং দেবালয়ে কি আছে তফাৎ তুমি বারবার কেন যে শুধাও, প্রেমে আমি বাঁধা পড়ে আছি, সামনে যাই দেখি এবাদত করেছি তাকেই। এই কবিতা লিখছেন বেদিল। বাংলা ভাষার খুব বিরাট ইন্টেলেকচুয়ালি সুপিরিয়ার কোনো কবি তেমন নন। বেদিল এমনিতেই খুব বিদ্রোহী কবি, খুবই একটা প্রতিবাদ ঘরানার কবি আর কি। মাফ করবেন আমাকে, আমি কথাটা শেষ করে নিই, যদি অনুগ্রহ করে এই সময়টুকু একটু চুপ করে থাকেন। বেদিলের এই লেখা নজরুল পড়েছিলেন কিনা আমি জানি না, পড়তেও পারেন নাও পড়তে পারেন, কিন্তু এই যে সাদৃশ্যের কথা, দেবালয় এবং মসজিদ, এ দুয়ের মধ্যে তফাৎ করছো তুমি। আমি তো সামনে যাকে পাই তাকেই ইবাদত করি, যা দেখি তাকেই, কারণ যা সামনে দেখি তা তো আসলে ইবাদত যোগ্যই, সে তো সৃষ্টি। 17-18 শতকের একজন কবি, তার ভাবনা এইটে। কিংবা ধরুন গালিবের উর্দু লেখার কথা বেশি আমরা জানি, গালিবের অল্প কিছু না, অনেকটা ফার্সি ভাষার লেখাও আছে। একটি রুবাই গালিবের, ফার্সি ভাষায় লেখা রুবাই, বিখ্যাত। সেই রুবাইয়ের একটা অংশ আমি আপনাদের পড়ে শোনাই, তাহলে বুঝতে পারা যাবে নজরুলের পেছনে সরাসরি নাও হতে পারে, না পড়ে হতে পারে, কিন্তু এই পূর্বসূত্রটা ছিল। দেখুন গালিব তার একটা রুবাইয়ের ছোট অংশ আপনাদের পড়ে শোনাই। কাবে মে যা বাজায়েঙ্গে নাকুস, গালিব লিখছেন 19 শতক, 1827-এ গালিব কলকাতায় এসেছিলেন, ছিলেন প্রায় 1 বছর। সেই গালিবের লেখা, কাবে মে যা বাজায়েঙ্গে নাকুস अब तो बंधा है दैर में अहरम। আপনারা এহরাম জানেন, এহরাম হচ্ছে ওই চাদর যেটা বড় কাবার গায়ে টাঙানো হয়। তার বাংলা তর্জমা করা যায় এরকম করে, মন্দিরে আমি চাদর চড়িয়ে এসেছি, এবার চলেছি কাবায় বাজাবো শঙ্খ। 19 শতকের একজন লোক বলছেন, আমি মন্দিরে চাদর চড়িয়েছি, এটা মন্দিরে চড়ানোর কাজ নয়, আর কাবাতে যাচ্ছি, এবারে শাঁখ বাজাবো ওইখানে। এই বিপুল বৈপরীত্য, বিরোধ, দুঃসাহস, একটা লোক দাঁড়িয়ে বলছে আমি কাবায় যে কাজ করার কথা নয় সে কাজ করতে যাচ্ছি, শাঁখ, আর মন্দিরে এই আমি চাদর চড়িয়ে এসেছি। এ কথা তাৎপর্য কি?
বাইরের তাৎপর্য হতে পারে আমি মন্দিরও মানি না, কাবাও মানি না, এই তাৎপর্যটা হতে পারে বটে। এও তাৎপর্য হতে পারে যে আমি মন্দির আর কাবাকে কার্যত সমান করে দেখি, ওখানে শাঁখ বাজালে কাবার অসম্মান হবে না, আর মন্দিরে এহরাম চড়ালে মন্দিরেরও অসম্মান হবে না। 2024-এ নজরুলের পাশাপাশি গালিবের এই কথাও আমাদের মনে থাকতে পারে, মনে পড়তে পারে, মনে পড়ার কথা। গালিব আর একখানা অপূর্ব অসামান্য রুবাই, তাতে লিখছেন আল্লাহ সম্পর্কে। এই যে লেখাটা আমি এক্ষুনি পড়লাম আপনাদের কাছে, সেই লেখার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন গালিবের লেখাটা ঠিক এক্স্যাক্টলি এতটা তীব্র নয়, একটু কৌতুকপূর্ণ, একটু আয়রনিযুক্ত, একটু স্যাটায়ার যুক্ত, অতটা তীব্র চিৎকারের মতন নয়, কিন্তু গালিব ইজ গালিব। ফলে গালিবের লেখার একটা আশ্চর্য মাধুর্য আছে, আপনারা নিশ্চয়ই সেটা শুনতে পারবেন, বুঝতে পারবেন। আবার এই বাংলা তর্জমা পড়ছি। কোথায় তোমাকে খুঁজে পাবো হায় ঈশ্বর, আমাদের কিছু অর্থ দেবে কি আল্লাহ, টাকা দেবে কিছু আমাকে? এত নিষ্ঠুর কেন তুমি, এত বেরহম। ফার্সিতে ছিল নে নে তু না গাইবি ওয়ানা বেরহমি, তুমি গায়েবীও নাও বেরহমও নাও জানি। এত নিষ্ঠুর কেন তুমি, এত বেরহম, কিছু সম্পদ দাও না হে কেন আমাদের? হয়তো আমারই ভ্রান্তি, তবুও বলছি নির্দয় নও, নও তুমি গড় হাজিরও, হয়তোবা তুমি নিজেই অর্থশূন্য, আমাদেরই মতো আসলে ভিখারি তুমিও। একজন দারিদ্র পীড়িত কবি ঈশ্বরকে সামনে দাঁড় করিয়ে রেখে, ঈশ্বর অবিশ্বাসী নন বুঝতেই পাচ্ছেন, সম্পূর্ণ নাস্তিক তিনি নন, তা নাহলে ঈশ্বরকে অ্যাড্রেস করে বলবেন কি করে তুমি গড় হাজির নও, এ তো বলছেন কবিতার মধ্যে। তুমি বেরাহমও নও, তবুও তো তুমি আমাদের সম্পদ দিচ্ছ না, আমাদের মতন আরো অনেককে। তারপরে কৌতুক এসে দাঁড়াচ্ছে শেষ দুই লাইনে, যে আসলে তুমিও আমাদেরই মতন ভিখারি বোধ হয়, কিছু নেই তোমার, কি করে দেবে, কোত্থেকে দেবে? এরকম ঈশ্বরের সঙ্গে কথোপকথনের প্রশ্ন ভারতীয় সংস্কৃতিতে, উর্দু ভাষাতে, ফার্সি ভাষাতে, যেমন ওদিকে রুমি বা সাদি ছিলেন আর এক রকমের সংলাপ ঈশ্বরের সঙ্গে, ঠিক এইরকম আরও অন্য ধরনের সংলাপের প্রসঙ্গ, যেখানে দেবালয়, ধর্মস্থান, ধর্মকেন্দ্রিকতা, ধর্মীয়তা, ধার্মিক মানুষ, এসব নিয়ে কবিদের মধ্যে অসন্তোষ, বিরক্তি, ক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধ, তার একটা ধারা নিশ্চিতভাবেই ছিল। সাম্যের জন্য এক ধরনের আকাঙ্ক্ষা, এক সকলে, এই আকাঙ্ক্ষা নানাভাবে প্রসারিত হয়েছিল। নজরুলের সঙ্গে এই কাব্যধারার, কাব্য জগতের এক ধরনের সম্পর্ক থেকে থাকা খুব অসঙ্গত, অসম্ভব নয়। এই সমস্ত পর্ব পার করে নজরুল যখন 1929-30 খ্রিস্টাব্দে যখন ধীরে ধীরে তিনি গানের পর্বের দিকে পা বাড়াচ্ছেন, পরের 10 বছরে তেমন করে আর ওই তীব্র প্রতিবাদী চিৎকার যুক্ত আর্তনাদের মতন কবিতার বই আর তত বেরোবে না, মূলত গানের বই বেরোবে একের পর এক, কিছু অনুবাদ বেরোবে, গজলের অনুবাদ বেরোবে। এইরকম পর্বে শেষ অংশটুকুর কথা আমি আপনাদের বলে শেষ করব আমার কথা। সন্ধ্যা এবং প্রলয় শিখা 1929 এবং 1930, এই পরপর 2 বছরে দুটো ছোট ছোট পাতলা পাতলা বই প্রকাশিত হয়। এর মধ্যে প্রলয় শিখা বেরোনোর সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হয়ে যায়। আপনারা জানেন দ্বিতীয়বার নজরুলের কারাবাসের আদেশ হয়, যদিও গান্ধী আরউইন চুক্তির কারণে সেবার তাঁকে কারাবাস করতে হয়নি, ছাড়া পেয়ে যাওয়া হয়। অল্প কিছুদিনের জন্য খানিকটা দুর্ভোগ তাঁর ঘটেছিল, কিন্তু তবু কারাবাস হয়েছিল তাঁর। 1930-এর এই বিশেষ যে বইটির কথা বলছি, প্রলয় শিখা, কম পড়ি আমরা এই বই, ওই আমাদের 16, 18টা 25টা নজরুলের বিখ্যাত পরিচিত কবিতার মধ্যেই আমরা আবদ্ধ রাখার চেষ্টা করি নজরুল চর্চার নাম করে। এই প্রলয় শিখা বইয়ের মধ্যে 3টে এমন কবিতা পাওয়া যাবে সেই দিনের বিচারে জজ সাহেবেরা, এমনকি ভারতীয় উকিলেরা, তাঁরা তীব্রভাবে নজরুলকে অভিযুক্ত করেছিলেন। 6 মাস তাঁর শাস্তি হওয়া উচিত, কথা তারা বলেছিলেন অন্ততপক্ষে। তাই প্রথমে রায় হয়েছিল 6 মাস। তার মধ্যে বাঘা যতীনকে নিয়ে একটা কবিতা ছিল, যতীন দাস বিপ্লবী, তাঁকে নিয়ে একটি লেখা ছিল। 1929-এ লাহোরে তিনি মারা যান, লাহোর ষড়যন্ত্র মামলা, বিপ্লবী যতীন দাস, তাঁর মৃত্যুকে নিয়ে। আর জাগরণ নামে একটি কবিতা ছিল। এই 3টি কবিতাকে বিশেষ করে চিহ্নিত করে একটা হলদিঘাটের যুদ্ধ এই শিরোনাম দিয়ে বাঘা যতীনকে স্মরণ করা কবিতা, একটা বিপ্লবী যতীন দাসকে স্মরণ করে কবিতা, আর জাগরণ নামক একটি কবিতা। কেন 1930-এ এই বই নজরুল আবার লিখতে চাইলেন? 1929 সালে সন্ধ্যা কবিতার বইয়ের শেষ কবিতায় নজরুল একটা
কথা লিখে ফেলেছিলেন। আমি পড়ে শোনাই। ফুরিয়ে আসছে, তার সময় ফুরোচ্ছে, তার একটা ইশারা এই কবিতার বইয়ের শেষ কবিতাতে পাওয়া যাচ্ছিল চমৎকারভাবে। খুব আলতো ব্যথার রোম্যান্টিক বেদনার কবিতা নয়, সদর্থের সমাপ্তির কবিতা। দেখুন কবিতাটি, কম পড়ি আমরা, ছোট কবিতা, একটু কম কম জানা। না আসা দিনের কবির প্রতি। যারা নজরুল নিয়ে খুব চর্চা করেন তারা নিশ্চয়ই এই কবিতা পড়েছেন। আমি গোটা কবিতাটাই পড়ি আপনাদের কাছে, 6 লাইন, সময় বেশি লাগবে না। জবা কুসুম সংকাশ রাঙা অরুণ রবি, তোমরা উঠিছ না আসা দিনের তোমরা কবি। যে রাঙা প্রভাত দেখিবার আসে আমরা জাগি, তোমরা জাগিছ দলে দলে পাখি তারির লাগি। স্তবগান গাই আমি তোমাদেরই আশার আসে, তোমরা উদিবে আমার রচিত নীল আকাশে। আমি রেখে যাই আমার নমস্কারের স্মৃতি, আমার বিনায় গাহিও নতুন দিনের গীতি। এই কবিতা নজরুল লিখছেন 1929। তারপরে মূলত গান লিখবেন, 2-1 ছোট কবিতার বই বেরোবে আগে লেখা কবিতা, সেগুলোকে জড়ো করে। কেন নজরুল এরকম একটা সুর, আলতো সুর হলেও আনছেন যে তোমরা এবার আমার যে আকাশ আমি তৈরি করেছি, নীল আকাশ আমি বানিয়েছি, সেই আকাশ এবার থেকে তোমাদের, তোমরা গাইবে, তোমাদের আশার আকাঙ্ক্ষায় আমি নমস্কারও রাখছি। 1929 কেন নজরুল এরকম করে গুটিয়ে যাওয়ার কথা বলবেন? 1929 সালে নজরুল আসলে এতাবৎ ওই 26, 27, 28, 29 পর্যন্তই যে বিশেষ ঘরানায় কাজ তাঁর চলছিল, যে কবিতা তিনি লিখছিলেন, যে সাংবাদিকতা তিনি করছিলেন, এর মধ্যে আপনাদের মনে করিয়ে দিই আত্মশক্তি পত্রিকায়, স্বরাজ দলের পত্রিকা, চিত্তরঞ্জন ঘোষ, সেই পত্রিকায় তারানাথ রায়, তারারা এই নামে, ছদ্মনামে, গণবাণী পত্রিকা সম্পর্কে একটা খুব কুৎসিত সমালোচনা বেরোয়, ভাদ্র মাসের সংখ্যায় 26। সেই সমালোচনার উত্তর লেখেন নজরুল, একটা 2.5-3 পৃষ্ঠা ব্যাপী বড় উত্তর। কখনো যদি সুযোগ হয় আপনারা একটু দয়া করে পড়ে দেখবেন নজরুল কি গভীরভাবে তাঁর সহকর্মীদের সম্পর্কে, মোজাফফর আহমেদ, আব্দুল হালিম, এদের সম্পর্কে কি গভীর প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসা, বুক উজাড় করা এটা বহন করছিলেন তখন। স্বরাজ দলের বিপক্ষে দাঁড়িয়ে নজরুল তার কমরেডদের সম্পর্কে, বন্ধুদের সম্পর্কে, সহযোদ্ধাদের সম্পর্কে এত উচ্চাঙ্গের কথা বলেছেন ওই লেখার মধ্যে, আত্মশক্তিতে এত তীব্রভাবে প্রকাশ করেছেন, প্রতিষ্ঠা করেছেন, যে জনতার জন্য, শ্রমিক এবং কৃষকের জন্য, আপামর গোটা ভারতবাসীর জন্য, পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্য এইরকম কয়েকটা লোক হাড় জিরজিরে, খেতে পায় না ঠিক করে, কারো অ্যাপেন্ডিক্স, কারো একদম নাম করে করে লিখছেন, কারো অ্যাপেন্ডিক্স, কারো আলসার, কারো ক্যান্সার, তারা লড়ে যাচ্ছে ক্রমাগত, কাল কি খাবে তার ঠিক নেই, কেউ যক্ষায় ভুগছে, মোজাফফর আহমেদ, এদের কাজ একবার এসে দেখে যান আপনারা। এরা আপনাদের মতন এরকম শখের গ্রেপ্তার হন না। মোজাফফর আহমেদ সম্পর্কে ওই লেখার মধ্যে উল্লেখ করে দিচ্ছেন যে প্রথম মুসলমান স্টেট প্রিজনার, তার আগে জেল খেটে এসেছেন মোজাফফর আহমেদ, কানপুর ষড়যন্ত্র মামলায়, কমিউনিস্ট পার্টি করার অপরাধে। একদম প্রকাশ্যে খোলাখুলি এই চিঠি 3 পাতা নজরুল লিখেছেন। তার 3 বছর পরেকার কবিতায় এই সুর পাওয়া গেল, তোমরা আসছো। নজরুল টের পাচ্ছিলেন থামতে হবে। ঠিক যুক্তিসঙ্গতভাবে টের পাচ্ছিলেন তা হয়তো নয়, কিন্তু ভেতর থেকে এক ধরনের ক্লান্তিও সম্ভবত ঘনিয়ে উঠছিল। আমরা খেয়াল করব 1929-30 সালে এই লেখা, তারপরে প্রলয় শিক্ষার কাল 1930 উল্লেখ করছি বারবার এই সময়টা এই কারণে। 1929 সালে যতীন দাস মারা গেলেন, লাহোরে অতদিন অনশন করবার পরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গোটা কলকাতা উত্তাল হয়ে উঠল, সাধারণ মানুষ, কিন্তু ভদ্রলোকেরা প্রায় কিছুই বলল না, একটা নাটকও লিখল না, একটা গানও গাইল না, একটা পদ্যও হলো না, একটা ঘটা করে স্মরণ সভা হলো বটে, তার বেশি কিছু হলো না। আর এই 1929 মিরাট ষড়যন্ত্র মামলা তখন চলছে। মিরাট ষড়যন্ত্র মামলার বাংলার একের পর এক বিপ্লবী বিদ্রোহী তারা অভিযুক্ত, তাদের পয়সা নেই, টাকা নেই, উকিল জোগাড় করতে পারেননি, নিজেরাই নিজেদের জন্য তার জবাবদিহি লিখছেন। মোজাফফর আহমেদ ওখানে গ্রেপ্তার হয়ে আছেন। আব্দুল হালিম সেই আদালতে যে সমস্ত কথা বলা হচ্ছে
অভিযুক্তরা যে সমস্ত কথা বলছে তা পরের দিন জোগাড় করে তার বাংলা তর্জমা করে রাস্তায় বিলি করছেন, অভিযুক্তদের জবানবন্দি। 1929 নজরুল তখন আর তত তীব্রভাবে নেই এই কমরেডদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। কিন্তু 1929 সালের এই দুটি বড় ঘটনা, একদিকে মিরাট ষড়যন্ত্র মামলা, একদিকে যতীন দাসের মৃত্যু, লাহোর ষড়যন্ত্র মামলা। 1929 সন্ধ্যা কাব্যগ্রন্থ বেরোনোর পরেই 1930 নজরুলকে প্রলয় শিখা নামক, সন্ধ্যা লেখার পরেও বইয়ের নামই সন্ধ্যা, খেয়াল করছেন নিশ্চয়ই আপনারা, শেষ কবিতাটি ধরনেই, তারপরেই তাকে লিখতে হলো প্রলয় শিখা। এবং তিনি জানতেন এই কৃত্য, এর দায় পালন করছেন। মিরাট ষড়যন্ত্র মামলা নিয়ে গোটা কলকাতা সহ বাংলাদেশের কোনো প্রান্তে কোনো ভদ্রলোকের কোনো সার ছিল না, যেন ঘটেইনি এমন কোনো ঘটনা, যেন রেল শ্রমিকদের ধর্মঘট এবং তাকে কেন্দ্র করে এত লোক বিনা বিচারে অ্যারেস্ট হয়ে আছে, মিথ্যা মামলা চলছে, তারা উকিল জোগাড় করতে পারছে না। ভদ্রলোকের তাতে কোনো চিন্তা ছিল না, নজরুলের ছিল। প্রলয় শিক্ষা কাব্যগ্রন্থ আসলে যতীন দাস এবং মিরাট ষড়যন্ত্র মামলায় তার কমরেডরা ওখানে আক্রান্ত হয়ে আছেন সেই কথাকে স্মরণ করেই লেখা বলে আমার অনুমান। কারণ তারপরে নজরুল এইরকম বই আর লেখেননি প্রলয় শিক্ষার পরে। নজরুল 1941 সাল বেতারে কাজ করছেন, পরের 10 বছর প্রচুর গান লিখেছেন, অনুবাদ করেছেন। মূল কবিতার বই বিশেষবাসী গোত্রের, সর্বহারা গোত্রের, অগ্নিবীণা গোত্রের আর লেখেননি। 1936 সালে সুভাষ মুখোপাধ্যায় ম্যাট্রিক পরীক্ষা পাশ করবার পরে কবি হিসেবে আত্মপ্রকাশ করছেন। 38 সালে তার কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। 1940 সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার বই পদাতিক প্রকাশিত হচ্ছে, আপনারা জানেন। সে পদাতিক বইয়ের একটি কবিতা বিখ্যাত লোকের মুখে মুখে ঘোরে, কমরেড আজ নবযুগ আনবে না। সুভাষ মুখোপাধ্যায় এসে গিয়েছেন পরের লোক। বীরেন্দ্র চট্টোপাধ্যায় আর 2 বছর বাদে 44 সালে গ্রহচ্যুত তার বইয়ের নাম প্রকাশিত হবে। অরুণ মিত্র 40, 41, 42 সাল নাগাদ এখানে ওখানে কবিতা লেখা শুরু করেছেন, ধীরে ধীরে আত্মপ্রকাশ করছেন। এরা সকলেই মূলত সাম্য চিন্তাকে মাথায় রেখে আত্মপ্রকাশ করার কবি। অন্য কবিরাও ছিলেন, বিষ্ণুদে তার আগেই ছিলেন, জীবনানন্দ ছিলেন, সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন, কবিতে ঝকমক করছিল বাংলার সমাজ। কিন্তু সাম্য চিন্তায় প্রতিরোধী তীব্র আর্তনাদী কবিতার প্রধান বিষয়, এইটা তো ওদের লেখায় তত ছিল না। 1927 প্রকাশিত হয়েছে ঝরাপালক, জীবনানন্দ দাস। ঝরাপালকে ছত্রে ছত্রে নজরুলের ওঠা হাঁটা চলা, ঘোরা ফেরা, কথা বলা স্পষ্ট। মহিতলালও আছেন, সত্যেন দত্ত আছেন। পরে জীবনানন্দ নজরুলকে প্রায় বাতিল করবেন। নজরুল তেমন বড় কবি নন, তার প্রতিভা ছিল কিন্তু স্থিরতা ছিল না, এসব কথা বলবেন। কিন্তু 27 সালে তো ঝরাপালকে নজরুল ভরপুর আছেন। 30 সালের পরে নজরুল বাংলা কবিতার যে ডমিনেন্ট এলাকা, তার থেকে অবসর নেওয়ার দিকে যাবেন। আপনারা খেয়াল করে দেখবেন 30 সালে প্রলয় শিখা, আমার সময় নেই পড়ে শোনাতে পারবো না, 30 সালে প্রলয় শিখার কবিতার পাশে যদি আপনি রাখেন, ঠিক তার পরের বছর 31 সালে ক্যাম্পে লিখছেন জীবনানন্দ দাস, পরিচয় পত্রিকায় প্রকাশিত হচ্ছে। তোলপাড় আবার বাংলার বিদ্বৎ সমাজ, সাহিত্য সমাজ। ক্যাম্পে কবিতার যে বিষয় এবং ভাষা, তার পাশে আর প্রলয় শিখার ভাষা বিষয় চলবে না। এই যে চলবে না, এইটা নজরুলের টের পাওয়া শুরু হয়েছিল নিশ্চিত। নজরুল যদি কথা বলতে পারতেন আরো, তারপরে একটা প্রশ্ন হতে পারে, উনি কি কখনো গদ্য কবিতায় আসতেন, লিখতেন গদ্য কবিতা? আমার ধারণা লিখতেন না। নজরুল গদ্য কবিতার লোক নন। কিন্তু নজরুল দেখছেন কবিতার ধারা, পথ, পদ্ধতি বদলাচ্ছে, পাল্টাচ্ছে। কিন্তু এও দেখছেন কমরেড আজ নবযুগ আনবে না, সুভাষ মুখোপাধ্যায়ের 38-39 সালে লেখা কবিতার ঠিক 2 বছরের মাথায় সত্যি সত্যি নবযুগ পত্রিকা নজরুল আবার রিভাইভ করে ফেললেন। সত্যি নবযুগ এলো। সেই সান্ধ্য নবযুগ ছিল 20 সালে, 40-41 আবার নবযুগ এসে পড়লো। সুভাষ মুখোপাধ্যায় ডাকলেন বলে কি এলো? না, তা নিশ্চয়ই নয়, কিন্তু সত্যি তো ডাক একটা ছিল। কিন্তু 42 সালে নজরুলের কথা বন্ধ যখন হলো, ততদিনে বাংলা কবিতার জগতে তাঁর এই সাম্যচিন্তার, তাঁর এই প্রতিরোধের, তাঁর এই ধর্ম, সমাজ, সংস্কৃতি এর সম্পর্কে বিশিষ্ট যে উচ্চারণের ধরন, যা ওই প্রাচীন এমনকি 250 বছর আগেকার ফার্সি উর্দু কবিদের কাছ থেকে সংগৃহীত বলে মনে করা যেতে পারে, যার মধ্যে দারাশিকও আছেন কোনো না কোনোভাবে,
যার মধ্যে বিভিন্ন সংস্কৃতির মিলনের আকাঙ্ক্ষা আছে প্রবলভাবে, তার কোনোটা কতকটা গোটাটা নয় 40-এর দশকের কবিদের মধ্যে সঞ্চারিত হয়ে গেল। 42 সালে নজরুল কথা বলা থেকে অবসর নিলেন, তার আগে 40 সালে পদাতিক এসে গিয়েছে। পরের দশক পদাতিকদের দশক, নজরুল মিশে রইলেন। এই যে আকাঙ্ক্ষা করেছিলেন উনি এই ছোট কবিতার মধ্যে, তোমরা উদিবে আমার রচিত নীল আকাশে, 30 সালের আকাঙ্ক্ষা। 42 সালে এই নজরুল রচিত নীল আকাশে অনেক পাখি উড়ল। সব পাখি নজরুলকে স্বীকার করলো না, কেউ কেউ অস্বীকারের মধ্যে দিয়েও তাকে স্বীকার করলো, কেউ কেউ উপেক্ষা করলো, কিন্তু আকাশ তো রইল। নজরুলের রচিত নীল আকাশ বাংলার সংস্কৃতিতে, সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যে খণ্ডটুকুকে চিহ্নিত করে, সেই খণ্ডটুকু অন্য কোথাও ছিল না। রবীন্দ্রনাথের সঙ্গে কোনো তুলনা করছি না, করা সাজেও না, স্পর্ধাই নেই, উচিতও নয়, কিন্তু এটুকু বলা যেতে পারে নজরুল রচিত এই নীল আকাশের খণ্ড এইটা রবীন্দ্রনাথও তৈরি করেননি। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।